ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। দায় কমিশনের নয়, দাবি সিইসির। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। বিএনপি অংশ নিলে নির্বাচন হতে প্রতিযোগিতামূলক বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি, সেখানে অনিয়ম দেখা গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহেই শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পুড়ল ভাসানটেক বস্তি। 2 শিশুর লাশ উদ্ধার, নিঃস্ব 2000 পরিবার। পদ্মা, মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। লেখক প্রকাশকদের দাবির মুখে আরও 2 দিন বাড়ল অমর একুশে গ্রন্থমেলা। খুশি বইপ্রেমীরা। শেষ 2 দিন মেলা চলবে সকাল থেকে রাত পর্যন্ত। এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মোদির সঙ্গে আলোচনায় আগ্রহী ইমরান খান। আটক ভারতীয় পাইলটের মুক্তি কাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। বিকেল 4টা থেকে ভোট গণনা শুরু হলে 1295টি থেকে এখনো পর্যন্ত 835টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে নৌকার আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন 5,10,724 ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন 24,568 ভোট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা চলছে। এবারের এই নির্বাচনে উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট গ্রহণ হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদেও ভোট গ্রহণ হয়। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটি নির্বাচনের ফল ঘোষণা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, এখন পর্যন্ত আমার হাতে 835টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। এর মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি 5,10,724 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ তিনি 24,568 ভোট পেয়ে আছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আপনি এর মধ্যে যেটা বলেই দিয়েছিলাম যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি কিন্তু এর মধ্যে কিন্তু প্রায় 5 লাখ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। অর্থাৎ অনেকটা বলা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আগামী 1 বছরের জন্য নগরপিতা নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আর এখন পর্যন্ত 1295টি কেন্দ্রের মধ্যে যেহেতু 835টি কেন্দ্রের ফলাফল কিন্তু এর মধ্যে চলে এসেছে, আরও 460টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তো সেগুলো আমরা ধারণা করছি আরও ঘন্টা 2 মধ্যে সেই ফলাফল ঘোষণার কাজও সমাপ্ত হয়ে যাবে। এর মধ্যে যে সম্প্রসারিত যে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ড রয়েছে, সেই 18টি ওয়ার্ডেরও কিন্তু ফলাফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা তিনি একটি ওয়ার্ডের কাউন্সিলরের ফলাফল ঘোষণা করেছেন। আর একটু শতাংশের বিষয়টা যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে কেন্দ্রগুলো আমরা পেয়েছি তার মধ্যে দেখা যায় যে 29% ভোট পড়েছে এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। রাব্বি, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার বিলায়েত হোসাইন। এর আগে বৃষ্টিবিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও 2 সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ। বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না, তেমনই ভোটের দিনেও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। তবে দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন। ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন, তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তারা এবার ভোট দিচ্ছেন সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে। বৈরী আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ। পানি হলে কিছু ভোটটা দিতেই হইব, আমাগুলো একটা যোগ্যমান নেতা দরকার, আমাকে দিতে হইব না। রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কেউ আসুক আর না আসুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে। ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র ১ বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন, এটা পরিহার করার আহ্বান জানাই। আগামী সপ্তাহেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সময় সংবাদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন মোকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। রিপোর্ট আহমেদ সালেহিনের। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ ১ দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মাত্র ৮টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই ৮ প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে শপথ নিব।
আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এর পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই দুজন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন, সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এই ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে। যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেবকে কি সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 8 জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুনের ঘটনায় 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। মধ্যরাতের আগুনে মাত্র 2.5 ঘন্টায় পুড়েছে বস্তির হাজারো ঘরবাড়ি। চকবাজারের ভয়াবহ আগুনের মাত্র 1 সপ্তাহের মাথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ আগুন লাগে। জীবন বাঁচানোর তাগিদে দিক বেদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। যারা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। রাতে আগুনের পর বৃহস্পতিবার দুপুরে বস্তির পাশের ডোবা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া আগুন থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কত কষ্ট করে কাজ কাম করে যে জিনিসপত্র জমাইছে অন্তত সব শেষ। এখন আমরা কই থাকবো, কি করবো? সরকারে যদি কোনো সাহায্য টাহায্য করে তাহলে তো আল্লাহ ভরসা। একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে। একজনের বয়স হচ্ছে আনুমানিক, আমি যেটা মনে করছি এবারে থেকে যে 4-5 মাস এরকম হবে। আরেকজনের বয়স 2-2.5 বছরের মতো। তো আরেকজন বলছে যে তার একটা 12 বছরের মেয়ে মিসইউজ আছে, তো সেটার জন্য এখন অলরেডি ডুবুরি টিম এখানে উদ্ধার কাজ করতেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন সিনিয়র সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথিত যশায়ী সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমেছে গণমাধ্যম অঙ্গনেও। 4 দফা জানাজা শেষে বিকেলে উত্তরার 12 নম্বর সেক্টরে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। কৃত্রিমান একজন মানুষ, যার চিন্তা চেতনার সবটুকু জুড়ে ছিল এদেশের গণমাধ্যম ও তার কল্যাণ। গত 20 ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শাহ আলমগীরকে ভর্তি করা হয় ঢাকার সিএমএইচে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও ডায়াবেটিস সহ নানা ব্যাধিতে ভোগায় ছিলেন এসডিইউতে। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরে সকাল 10টার দিকে তিনি মারা যান। প্রথমে তার মরদেহ পৈতৃক ভিটা ঢাকার গোরানে নিয়ে যাওয়ার পর সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মানবিক মূল্যবোধ, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা বাবার জন্য দোয়া করবেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় গত 6 বছরের শেষ কর্মস্থল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কার্যালয়ে। সেখানে 1 দফা জানাজা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় মরদেহের প্রতি। যে অল্প কয়েকজন মানুষকে আমরা বলতে পারি যে ভালো মানুষ, ভালো পেশাদার সাংবাদিক এবং সৎ পেশাদার সাংবাদিক, তার মধ্যে উনি একজন। আধুনিক সাংবাদিকতায়, প্রগতিশীল সাংবাদিকতায় যতখানি অবদান রেখেছেন, এই অবদান অন্য কেউ হয়তো পূরণ করতে পারবে না। কিছুটা একাডেমিক,
এবং গণমাধ্যমের সঙ্গে কাজ করে, এই দুটো মিলিয়েই তিনি দুই জায়গাতেই অত্যন্ত মানিয়ে নিয়েছিলেন। দেশের মূলধারার বেশ কটি দৈনিক পত্রিকা আর টেলিভিশনের জন্মলগ্নে কাজ করেছেন শীর্ষ পদে, নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও। পরে তার মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নিয়ে এলে ভিড় করেন তার সাবেক সহকর্মী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা। শ্রদ্ধায় আর ভালোবাসায় জানান শেষ বিদায়। তার এই দক্ষতা, তার যোগ্যতা, তার সততাকে যদি আমরা স্মরণ করি তাহলেই তাকে স্মরণ করা হবে। আমরা কিছু করতে পারার আগেই তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। ৬২ বছরের শাহ আলমগীরকে সবশেষ তার উত্তরার বাসভবনে জানাজা শেষে দাফন করা হয় উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ল আরও 2 দিন। লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এই 2 দিন সময় বাড়ানো হয়েছে। সেই হিসেবে আগামী ২রা মার্চ পর্যন্ত চলবে বইমেলা। ফাল্গুনের মধ্যভাগে লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকাশকরা মেলার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ গ্রন্থমেলার এই সময় বাড়ানোর ঘোষণা দেন। আয়োজকরা মনে করছেন বাড়তি 2 দিনে বইমেলায় পাঠক লেখক উপস্থিতির পাশাপাশি বইয়ের বিক্রিও বাড়বে। এদিকে আজ শেষ দিন মনে করে অনেকেই বইমেলায় যান। সন্ধ্যার পর বইমেলা দর্শনার্থী, পাঠক ও লেখক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়। এবার হচ্ছে আমি মাত্র আজকে সকালবেলায় জার্মানি থেকে আসলাম, যে একদিন মেলা পাবো আমার ভীষণ মন খারাপ ছিল, কিন্তু মানে যেটা হচ্ছে যে বই মেলা এখন আমি 3 দিন পেয়ে গেলাম। মেলাটা আসলে বই কেনার উপলক্ষ না, যারা আমরা সারা বছর বই কিনি তাদের জন্য মেলা হচ্ছে গিয়া সবার সাথে দেখা হওয়ার একটা জায়গা। এই 2 দিন যে বাড়িয়েছে এটা আসলে প্রকাশকদের একটা দাবি ছিল যে 2 দিন বাড়িয়ে দেওয়া হোক, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে কর্তৃপক্ষ বিবেচনা করেছে। 28 তারিখে তো আমাদের বইমেলা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন আরও বেড়েছে। শিশুপ্রহর আমরা দেখতে পারবো, এই জন্য আমরা অনেক খুশি। ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকে নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময়ে সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য, ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরেই চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুল লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় ৬৭,০০০ জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। সরকার যদি সাহায্য না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখতে দিই। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা, জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণেই মনে করেন চুরি চামি করে মাছ টাছ ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা, দায় কমিশনের নয়, দাবি সিইসির। বিএনপি অংশ নিলে নির্বাচন হতো প্রতিযোগিতামূলক, বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের।
আগামী সপ্তাহেই শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে দাবি মোকাব্বিরের। পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে আলোচনায় আগ্রহ ইমরান খানের। আটক ভারতীয় পাইলটের মুক্তি কাল। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।